আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন ক্লাসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমি এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থেকে এই ক্লাসে অংশগ্রহণ করতেছো। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নেব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। সেটি হলো পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেবপালের অবদান পর্যালোচনা। যাই হোক, এই বিষয়ের উপর তোমরা অনেক বিষয়, অনেক বই পাবা। পাল বংশের অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক দেবপাল, তার অবদান অনেক। তো সেই বিষয়ের উপর আমরা আজকে ক্লাস নেব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমি ভূমিকাতে নিয়ে এসেছি। পাল রাজবংশের দীর্ঘ 400 বছরের ইতিহাসে যে কয়জন শাসক স্বমহিমায় গৌরবান্বিত হয়ে আছেন, তাদের মধ্যে দেবপাল হচ্ছে অন্যতম। তাহলে পাল বংশ আমরা এর আগেও আলোচনায় এনেছি যে তারা দীর্ঘ 400 বছর রাজত্ব করেছেন, এবং যে কয়জন শক্তিশালী শাসক ছিল এই পাল বংশের এবং স্বমহিমায় গৌরবান্বিত হয়ে আছে, তার মধ্যে দেবপাল অন্যতম। তিনি ছিলেন পাল বংশের তৃতীয় শাসক। প্রথম শাসক ছিল গোপাল, দ্বিতীয় তার ছেলে ধর্মপাল, এবং ধর্মপালের ছেলে এই দেবপাল। তো ধর্মপালের মৃত্যুর পর আনুমানিক 821 খ্রিস্টাব্দে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করে এই দেবপাল বাংলার সিংহাসন আরোহণ করেন। তার সুদীর্ঘ রাজত্বকালে পাল বংশ উন্নতি ও গৌরবের চরম শিখরে উপনীত হয়। বিশেষ করে বিজেতা হিসেবে পাল বংশে তার স্থান অদ্বিতীয়। কাজেই যতগুলো পাল বংশের সংকট আছে, তার মধ্যে এই দেবপাল ছিলেন বিভিন্ন দেশ জয়ের ক্ষেত্রে অদ্বিতীয়। বিভিন্ন দেশ তিনি আক্রমণ করে অনেক দেশ তিনি দখল করেছিলেন। পিতার নীতি অবলম্বন করে তিনি পাল সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি সাধন সক্ষম হন। তার পিতা ধর্মপাল যে নীতি রেখে গিয়েছিলেন, তার পিতার মৃত্যুর পর দেবপাল যখন সিংহাসন আরোহণ করেন, তো দেবপাল ও তার পিতার ঠিক সেই একই নীতি অবলম্বন করে পাল সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি সাধন করেছিলেন। উল্লেখ্য, দেবপালের মুঙ্গের তাম্র শাসন, নারায়ণ পালের ভাগলপুর তাম্র শাসন এবং দেবপালের মন্ত্রী দর্ভপাণি ও কেদারি মিশ্রের বংশের বাদল শিলালিপি হতে আমরা তার রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। তাহলে এইগুলো তার রাজত্বকালের যে উপাদান বা উৎস, সেই ডকুমেন্ট এইগুলো থেকে আমরা পেয়ে থাকি। বাংলাদেশের প্রাচীন যুগ ইতিহাস, এটা পাল সাম্রাজ্য। পাল সাম্রাজ্য বৃহত্তর ভারতবর্ষে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তোমরা একটু দেখো। এরপরে আসলো দেবপালের মূর্তি, আমরা অনলাইনে আমরা পেয়েছি, এটা তোমাদের জন্য দেখালাম। দেবপালের মূর্তি, তিনি কেমন শাসন করতেছিলেন, ওই সময় তার অবস্থা কেমন ছিল সেটা তোমরা একটু দেখলে। তো রাজ্য জয়,
দেবপাল প্রথমেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি যে কাজটি করা শুরু করেছিলেন সেটা হলো রাজ্য জয়। দেবপাল তার রাজত্বকালের অধিকাংশ সময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন এবং নতুন নতুন রাজ্য জয় করেন। তিনি তাহলে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরেই তিনি কিন্তু অন্য কোনো দিকে মনোযোগ দেননি, শুরু হয়ে যায় তার যুদ্ধ বিগ্রহ এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বিভিন্ন দেশ জয় করতে থাকেন। দেবপালের মুঙ্গের তাম্র শাসন থেকে জানা যায় রাজ্য জয় উপলক্ষে তার সৈন্যবাহিনী বিন্ধ্য পর্বত ও কম্বোজ উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে বিচরণ করেছিলেন এবং তিনি উত্তরে হিমালয় হতে রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত এবং পূর্ব ও পশ্চিমে সমুদ্র বেষ্টিত ভূভাগ শত্রুমুক্ত করে শাসন করতেন। অর্থাৎ এই বিস্তীর্ণ অঞ্চল তিনি অভিযান পরিচালনা করে শত্রু মুক্ত করে তিনি সেই অঞ্চলটা শাসন করতেন। মন্ত্রী দর্ভপাণি ও কেদার মিশ্রের বংশের বাদল লিপিতেও দেবপালের রাজ্য জয়ের প্রায় অনুরূপ বিবরণ পাওয়া যায়। এখানে শুধু দক্ষিণে রাজ্য সীমা সেতুবন্ধের পরিবর্তে বিন্ধ্য পর্বত বলা হয়েছে। এই লিপিতে আরো বলা হয়েছে যে দেবপাল উৎকল কুল ধ্বংস হুনগণ খর্ব হুনগর্ব খর্ব। হুন একটা জাতি, এই জাতির তারা গর্ব করত, এই জাতির গর্ব তিনি খর্ব করেছিলেন, এই জন্য হুন গর্ব খর্ব। এবং দ্রাবিড় ও গুর্জর নাথের দর্প চূর্ণ করে দীর্ঘকাল পর্যন্ত পৃথিবী উপভোগ করেছিলেন। অর্থাৎ পৃথিবীর শাসন কালের যে শান্তি প্রশান্তি সেটা তিনি লাভ করেছিলেন বিভিন্ন তার দেশ দখলের মাধ্যমে। এবং যারা বেশি দম্ভ করত তাদের সেই দর্প চূর্ণ করে খর্ব করে তিনি এই পৃথিবী শাসন কার্য পরিচালনা করবেন, উপভোগ তিনি করেছিলেন। নারায়ণ পালের ভাগলপুর তাম্র শাসনে, অর্থাৎ একটা ডকুমেন্ট যে ভাগলপুরের তাম্র শাসন, এই তাম্র শাসন এই তামার পাত্রে যে লেখা যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট থেকে দেবপালের রাজ্য জয়ের বিবরণ পাওয়া যায়। এই লিপিতে বলা হয়েছে যে দেবপালের আদেশে তার সেনাপতি জয়পাল রাজ্য জয়ে অগ্রসর হলে উৎকলের রাজা দূর হতে তার নাম শুনে অবসন্ন হয়ে নিজ রাজধানী পরিত্যাগ করেন এবং প্রাগ জ্যোতিষের আসাম রাজা তার আজ্ঞায় যুদ্ধোদ্যম ত্যাগ করে বন্ধু পরিবেষ্টিত অবস্থায় বাস করছিলেন। শুরু হলো প্রথমেই উড়িষ্যা বিজয়। ভাগলপুর তাম্র শাসন ও বাদল লিপিতে, এটা দুইটা ডকুমেন্ট বা দুইটা উৎস বা দুইটা উপাদান, তার যে বিভিন্ন দেশ জয়ের যে বা আক্রমণের যে ডকুমেন্ট প্রমাণ, তো সেই তাম্র শাসন আর বাদল লিপিতে দেবপাল কর্তৃক উড়িষ্যা জয়ের উল্লেখ আছে। উড়িষ্যা ছিল বাংলার সীমান্তবর্তী অঞ্চল। বাংলার যে প্রদেশ, এই বাংলার সীমান্তবর্তী একটা অঞ্চল হলো উড়িষ্যা। এটা এখন বর্তমান ভারতের মধ্যে পড়েছে। তো এই উড়িষ্যা ছিল বাংলা সীমান্তবর্তী অঞ্চল, সুতরাং দেবপালের পক্ষে উড়িষ্যা আক্রমণ করা খুবই স্বাভাবিক ছিল। অর্থাৎ তিনি যে উড়িষ্যা জয় করেন, আক্রমণ করেন এবং জয় করেন, এটা খুবই স্বাভাবিক ছিল। দেবপালের শক্তিমান সেনাপতি জয়পাল উড়িষ্যা রাজ্য আক্রমণ করলে উড়িষ্যা রাজা জয়পাল ভয়ে রাজধানী হতে পলায়ন করলেন। দেবপালের যে শক্তিশালী সেনাপতি তার নাম হচ্ছে জয়পাল। এই জয়পাল যখন উড়িষ্যা রাজ্য আক্রমণ চালালো, এই জয়পালের শক্তি বা তার তেজস্বিতা, তার যুদ্ধ করার কৌলা কৌশল, এগুলো শুনতে পেয়ে উড়িষ্যা রাজা জয়পাল ভয়ে রাজধানী হতে পলায়ন করলেন। জয়পালের আক্রমণে উড়িষ্যা ধ্বংস হয়। উপর্যুক্ত তথ্যের আলোকে বলা যায় যে দেবপাল উড়িষ্যার অধিকাংশ অঞ্চল দখল করেছিলেন। দেবপাল কাকে পরাজিত করে উড়িষ্যা দখল করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সামান্য মতবিরোধ রয়েছে। ভঞ্জ বংশীয় রাজা রণভঞ্জের পরবর্তী কোনো এক সময়ে দেবপাল উড়িষ্যা অধিকার করে থাকবেন বলে ধারণা করা হয়। ভঞ্জ রাজবংশের লিপি হতে জানা যায় যে রণভঞ্জের পর এই বংশীয় রাজগণ উড়িষ্যার দক্ষিণ সীমান্তে গঞ্জাম জেলার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। রণভঞ্জ সম্ভবত নবম শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত রাজত্ব করেন। সুতরাং খুব সম্ভবত এই বংশীয় রাজাকে দূর করেই দেবপাল উড়িষ্যা অধিকার করেছিলেন। তাহলে উড়িষ্যা, দেবপালের উড়িষ্যা বিজয়। দেবপালের আরো অন্য একটি সাম্রাজ্য বিজয় বা রাজ্য বা অঞ্চল যে বিজয়, সেটা হচ্ছে আসাম বিজয়। পাল সাম্রাজ্যের নিকট সীমান্তবর্তী আরেকটি রাজ্য ছিল প্রাগ জ্যোতিষ। বর্তমানে এই অঞ্চলটি আসামে অবস্থিত। প্রাগ জ্যোতিষের সঙ্গে
দেবপালের সম্পর্ক নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ভাগলপুর তাম্র শাসনে দেবপাল কর্তৃক প্রাগজ্যোতিষ আসাম বিজয়ের কথা উল্লেখ আছে। এই লিপিতে বলা হয়েছে যে প্রাগজ্যোতিষের রাজা দেবপালের সেনাপতি জয়পালের নির্দেশে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। অর্থাৎ প্রাগজ্যোতিষের রাজা, অর্থাৎ এই অঞ্চলের রাজা প্রাগজ্যোতিষ, এটাকে আসাম বলা হয় বর্তমানে, কিন্তু ওই সময় ছিল প্রাগজ্যোতিষ। প্রাগজ্যোতিষের রাজা ছিল দেবপালের রাজা দেবপালের সেনাপতি জয়পালের নির্দেশে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন। সম্ভবত সে সময় প্রাগজ্যোতিষের রাজা ছিলেন হরজর। তবে প্রাগজ্যোতিষের রাজা দেবপালের বশ্যতা স্বীকার করেছিলেন কিনা সে সম্বন্ধে সঠিকভাবে বলা যা কঠিন। মনে হয় তিনি সেনাপতি জয়পালের সাফল্যে ভীত হয়ে যুদ্ধ নীতি ত্যাগ করে পাল রাজার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। অর্থাৎ প্রাগজ্যোতিষের রাজা দেবপালের বশ্যতা স্বীকার করে তিনি সেনাপতি জয়পালের সাফল্যে ভীত হয়ে যুদ্ধ নীতি ত্যাগ করেন এবং পাল রাজার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন, পরাজিত হয়। অর্থাৎ আসামের রাজা দেবপালের সেনাপতি জয়পালের নিকট পরাজিত হয়ে তিনি শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এই আসামের সেনাপতি রাজা। এরপরে হুনরাজ বিজয়। হুনরা ভারতীয় নয়, বহিরাগত। এই হুন জাতি ছিল ভারতের বাইরের জাতি, এরা আসলে ভারতীয় নয়, সেটা তোমরা দেখলে। তারা উত্তর পশ্চিম সীমান্ত পথ পেরিয়ে ভারতবর্ষে আসে 6 শতকে, অর্থাৎ 500 থেকে 600, এই 6 শতকে তারা ভয়াবহ আক্রমণের মাধ্যমে গুপ্তদের পরাজিত করে বিস্তৃত রাজ্য স্থাপন করেছিল এই হুন রাজারা। বাদল লিপি অনুযায়ী, অর্থাৎ ডকুমেন্ট বা প্রমাণপত্র বাদল লিপি অনুযায়ী দেবপাল হুনদের পরাজিত করেছিলেন। দেবপাল হুনদের পরাজিত করতে সামর্থ্য ছিলেন, কিন্তু এই হুন রাজ্যের অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু বলা যায় না। 6ষ্ঠ শতাব্দীর প্রথম ভাগে হুন জাতি আর্যাবর্তের পশ্চিম ভাগে বিস্তৃত রাজ্য স্থাপন করেছিলেন, কিন্তু তারা ক্রমশ হীনবল হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য স্থাপন করেছিলেন। হর্ষচরিত হতে জানা যায় যে উত্তরা পথে হিমালয়ের নিকটে হুনদের একটি রাজ্য ছিল। সম্ভবত দেবপাল এই রাজ্য জয় করে কম্বোজ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। কম্বোজ পঞ্চনদের উত্তর পশ্চিমে ও গান্ধারের ঠিক উত্তর এবং হুন রাজ্যের ন্যায় পাল সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত ছিল। সুতরাং নিজ রাজ্যের নিরাপত্তা বিধানে হুন ও কম্বোজ বিজয় দেবপালের পক্ষে খুবই স্বাভাবিক। অর্থাৎ দেবপাল দুটি রাজ্য, একটা হুন রাজ্য আর কম্বোজ রাজ্য, তারা যে দখল করেছিলেন তা খুবই স্বাভাবিক বিষয় ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। তাহলে আমরা দেখলাম কি হুনরা ভারতের বাইরে, তারা আমরা এর আগে যে ক্লাসটি নিয়েছিল গুপ্তদের, গুপ্ত রাজবংশের আলোচনা, সেই গুপ্তদেরকে পরাজিত করে তারা এই এখানে রাজ্য স্থাপন করেছিল। তো এই হুন রাজদেরকে আবার পরবর্তীতে দেবপালের সময় হুন রাজদের আক্রমণ চালায় এবং তারা দেবপালের নিকট পরাজিত হয়েছিল, আর দেবপাল হুন বিজয় করেছিলেন, হুনদের পরাজিত করে হুন এবং কম্বোজ বিজয় করেছিলেন। গুর্জর রাজার বিরুদ্ধে অভিযান। বাদল স্তম্ভ লিপিতে দেবপাল কর্তৃক গুর্জর রাজদের বিরুদ্ধে অভিযান এবং গুর্জর রাজকে পরাজিত করার তথ্য পাওয়া যায়। তাহলে আমরা এই যে দেবপাল গুর্জর রাজার বিরুদ্ধে অভিযান করেছিলেন এবং সেই গুর্জর রাজার পরাজয়ের মাধ্যমে গুর্জর রাজ্য দখল করেছিলেন, তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে থাকি এই দেখো বাদল স্তম্ভ লিপিতে। এই বাদল স্তম্ভ লিপিতেই মোটামুটি আমরা দেবপাল কর্তৃক গুর্জর রাজদের বিরুদ্ধে অভিযান এবং তাদেরকে পরাজিত করে সেই তাদের অঞ্চল বা তাদের রাজ্য দখল করার প্রমাণ পাওয়া যায়। এই গুর্জর রাজা ছিলেন সম্ভবত নাগভদ্রের পৌত্র, একটা হচ্ছে পুত্র একটা পৌত্র, অর্থাৎ ছেলের ছেলে, পুত্র প্রথম ভোজ। তাহলে এই গুর্জর কে ছিলেন সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে এই গুর্জর রাজা ছিলেন সম্ভবত নাগভদ্রের পুত্র প্রথম ভোজ। কেউ কেউ বলেন এই গুর্জর রাজ মালব ও রাজপুতনার গুর্জর প্রতিহার রাজ। দেবপালের পিতা ধর্মপাল, প্রথমে আমি আলোচনায় রেখেছি যে দেবপালের পুত্র ধর্মপাল গুর্জর প্রতিহার রাজ বংশের রাজ, প্রতিহার রাজবংশ ও দ্বিতীয় নাগভট্ট কর্তৃক পরাজিত হয়েছিলেন।
তাহলে দেবপালের পিতা ধর্মপাল কিন্তু গুর্জর এবং প্রতিহার রাজবংশের রাজা ও দ্বিতীয় নাগভট্ট কর্তৃক পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে দেবপাল কোনো এক সময়ে প্রতিহার রাজকে পরাজিত করে পিতার পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। অর্থাৎ দেবপালের পিতা ধর্মপাল, এটা আমরা জানি, ধর্মপাল কিন্তু এই গুর্জরদের কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু তার সময়ে সেই রাজ্য আর উদ্ধার করা সম্ভব হয়নি। যখন তার পুত্র দেবপাল, ধর্মপালের ছেলে দেবপাল যখন ক্ষমতা আসলো, তখন দেবপাল এই গুর্জরদেরকে পরাজিত করে তিনি আবার তার পিতার রাজ্যের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন, এটা ধারণা করা হয়। ধর্মপালের সময় হতে শুরু হওয়া ত্রিপক্ষীয় সংঘর্ষের রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের হাতে পরাজয়ের পর প্রতিহার রাজ নাগভট্ট ও তার পুত্র রামভদ্রের শক্তি অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। ত্রিপক্ষীয় শক্তি, তিন বংশের যে সংঘর্ষ, এটা বলে ত্রিপক্ষীয় সংঘর্ষ। এই ত্রিপক্ষীয় সংঘর্ষে রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের হাতে পরাজয়ের পর প্রতিহার রাজ নাগভট্ট ও তার পুত্র রামভদ্র, প্রতিহার একটা রাজবংশ, এই রাজবংশের সাথে রাষ্ট্রকূট রাজবংশের সংঘর্ষ চলেছিল। এই রাষ্ট্রকূট রাজবংশের হাতে প্রতিহার রাজবংশ রাজা, তার নাম হচ্ছে নাগভট্ট, এবং তার পুত্র রামভট্টের শক্তি অনেকাংশে দুর্বল হয়ে পড়েছিল। রাষ্ট্রকূট রাজ বিজয়ী হয়েও দাক্ষিণাত্যে ফিরে যান, ফলে কনৌজে ধর্মপালের আধিপত্য বজায় থাকে। দেবপাল সিংহাসন আরোহণ করে কনৌজে আধিপত্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। কনৌজ একটা অঞ্চল, সেই অঞ্চলে দেবপাল তার আধিপত্য বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তো দেবপাল দুর্বল প্রতিহার রাজ রামভদ্রের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন বলে মনে হয়। রামভদ্রের মৃত্যুর পর তার পুত্র ভোজ 836 থেকে 885 পর্যন্ত রাজত্ব করেছিল। এই পুত্র ভোজ সিংহাসন আরোহণ করেন এবং শক্তি সঞ্চয় করতে থাকেন। রাজা ভোজ 836 খ্রিস্টাব্দে কনৌজ অধিকার করে সেখানে রাজধানী স্থাপন করেন। ধারণা করা যায় যে প্রথম ভোজ দেবপালের নিকট থেকে কনৌজ পুনরুদ্ধার করে নিয়েছিলেন। প্রথম ভোজ দেবপাল যে কনৌজ আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রথম ভোজ দেবপালের নিকট থেকে সেই কনৌজ দখল করে নিয়েছিলেন, পুনরুদ্ধার করেছিলেন তারা। তবে দেবপালের শক্তি ও সমকালীন তার রাষ্ট্রীয় নীতি বিশ্লেষণ করলে ধারণা করা যায় যে দেবপাল বিনা যুদ্ধে কনৌজ ছেড়ে দেননি। অর্থাৎ দেবপাল যে কনৌজ সহজে ছাড়তে রাজি হননি, অনেক যুদ্ধের বিনিময়ে, রক্তক্ষয়ের বিনিময়ে কিন্তু দেবপাল বিনা কনৌজ ছাড়তে বাধ্য হয়েছিল। সুতরাং ধারণা করা যায় যে দেবপালের সঙ্গে প্রতিহার রাজ প্রথম ভোজের যুদ্ধ 840 থেকে 850 খ্রিস্টাব্দের মধ্যে সময়ে সংঘটিত হয়েছিল। অর্থাৎ 840 থেকে 850 মধ্যে 10 বছরের যাবত, 10 বছরের মধ্যে এই দেবপালের সাথে কনৌজের যে রাজা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রথম ভোজ বিজয় হলেও দেবপাল কিছু সাফল্য লাভ করেছিলেন। কম্বোজ অভিযান। কম্বোজ দেশ ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ছিল বলে ঐতিহাসিকদের অভিমত। এই কম্বোজ দেশটা ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ছিল। তিব্বতকেও কম্বোজ দেশ বলা হয়ে থাকে। কোন কোন ঐতিহাসিক বলেছে তিব্বত হলো কম্বোজ দেশ। দেবপালের মুঙ্গের তাম্রশাসনে বলা হয়েছে যে অশ্ব প্রাপ্তির জন্য, অশ্ব মানে ঘোড়া সন্ধান লাভের জন্য দেবপালের বাহিনী কম্বোজ দেশে বিচরণ করেছিলেন। দেবপালের মুঙ্গের তাম্রশাসনে এইটা জানা যায় যে তিনি আসলে ঘোড়া বা অশ্ব প্রাপ্তির জন্য এই কম্বোজ দেশে বিচরণ করেছিলেন। উভয় কম্বোজ দেশই অশ্বের জন্য বিখ্যাত ছিল। দেবপাল এই দুই কম্বোজের মধ্যে কোন কম্বোজ দেশে সেনাদল পাঠিয়েছিলেন তা নিঃসংশয়ে বলা যায় না, অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় না। তবে কম্বোজ দেশ পঞ্চ নদের উত্তর পশ্চিমে ও গান্ধারের ঠিক উত্তরে অবস্থিত ছিল বলে ধারণা করা যায়। হুন রাজ্য ও কম্বোজ রাজ্য উভয় সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত ছিল। নিজ রাজ্যের নিরাপত্তার প্রয়োজনে দেবপাল উক্ত রাজ্য দুষ্ট বিজয় করেছিলেন। অর্থাৎ দেবপাল তিনি মনে করেছিলেন যে তার সাম্রাজ্য এই দুটো সাম্রাজ্যের কারণে হুমকির মুখে ছিল, এই কারণে কম্বোজ এবং হুন রাজ্যের
এই দুটো অঞ্চলটাকে তিনি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন, যেহেতু তার সাম্রাজ্যের জন্য এই দুটো দেশ বা দুটো বংশ খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছিল। দ্রাবিড় রাজ্যের দর্পচূর্ণ। দেবপালের মুঙ্গের তাম্রশাসনে বলা হয়েছে যে তার রাজ্যে হিমালয় হতে তার সাম্রাজ্য হিমালয় হতে রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত বিস্তৃত ছিল। দেবপালের যে সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য ছিল, অর্থাৎ হিমালয় থেকে রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত বিস্তৃত ছিল। লিপি সাক্ষ্য অনুযায়ী দেবপাল দ্রাবিড় রাজকে পরাজিত করেন। কোন কোন ঐতিহাসিক দ্রাবিড় রাজ দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজকে অভিন্ন বলে উল্লেখ করেছেন। যেহেতু প্রতিহার রাজার ন্যায় রাষ্ট্রকূট রাজার সঙ্গেও পাল রাজগণের বংশানুক্রমিক শত্রুতা ছিল, প্রতিহার রাজার সঙ্গে রাষ্ট্রকূট রাজার সঙ্গে পাল রাজাগণের বংশানুক্রমিক শত্রুতা ছিল। সেই হিসেবে দেবপাল কোন রাষ্ট্রকূট রাজাকে পরাভূত করে থাকবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু দ্রাবিড় বলতে সাধারণত দাক্ষিণাত্য বোঝায় না, এটা দক্ষিণ ভারত অর্থাৎ কৃষ্ণা নদীর দক্ষিণাংশে অবস্থিত ভূভাগের নাম। দক্ষিণ ভারতের অর্থাৎ কৃষ্ণা নদীর দক্ষিণাংশে অবস্থিত ভূভাগের নাম ছিল এই দ্রাবিড় রাজত্ব। আবার কোন কোন ঐতিহাসিক দ্রাবিড় রাজ ও পাণ্ড্য রাজকে একই ব্যক্তি বলে মত প্রকাশ করেছেন। দেবপালের সেনাবাহিনী উড়িষ্যা জয়ের পর আরো দক্ষিণের অগ্রসর হয়ে পাণ্ড্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অর্থাৎ উড়িষ্যার বিজয় আমরা এর আগে আলোচনা রেখেছি। উড়িষ্যা জয়ের পর দেবপালের বাহিনী পাণ্ড্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এমন ঘটনা অসম্ভব নয়। উপরন্তু দক্ষিণ ভারতে প্রাপ্ত কয়েকটি লিপি হতে এই মতের পক্ষে কিছু তথ্য পাওয়া যায়। রামেশ্বর সেতু বন্ধ এই পাণ্ড্য রাজ্যেরই অবস্থিত, সম্ভবত এই কারণেই দেবপালের সভাকবি তার রাজ্যসীমাকে অতিরঞ্জিত আকারে রামেশ্বর সেতু বন্ধ পর্যন্ত বিস্তৃত ছিল বলে উল্লেখ করেছেন। তাহলে দ্রাবিড় রাজ্যের দর্পচূর্ণ। এবার হলো তার পররাষ্ট্রনীতি, অর্থাৎ বাইরের দেশের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। একটা দেশ বাইরের দেশের সাথে তার পররাষ্ট্রনীতি কেমন ছিল সেটা অবশ্যই সেটা সাম্রাজ্যের অবস্থার উপর বোঝা যায়, যে তাদের সাথে কি বাইরের রাষ্ট্র বলতে তার আশপাশের রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে তার সম্পর্ক মধুর ছিল নাকি শত্রুতাপূর্ণ ছিল। তো সেটা আমরা এখানে দেখব। দেবপালের খ্যাতি ভারতবর্ষের বাইরেও বিস্তৃতি লাভ করে, অর্থাৎ দেবপাল যে অত্যন্ত খ্যাতি লাভ করেছিল সেটা শুধু তার দেশের ভেতরেই না, দেশের বাইরেও তার এই সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, এবং তিনি বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। অর্থাৎ তার যখন সুনাম সুখ্যাতি বাইরে ছড়িয়ে পড়লো, সেই সাথে তিনি তার বাইরের রাষ্ট্রের দেশের সাথেও কূটনৈতিক সম্পর্ক সুন্দরভাবে স্থাপন করেন। জবদ্বীপ, সুমাত্রা ও মালয় উপদ্বীপের অধিপতি শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদের তার নিকট দূত প্রেরণ করেন। অর্থাৎ যখন সুখ্যাতি সুনাম শক্তি বেড়ে যায় তখন বাইরের রাষ্ট্রে সহজেই তাদের কাছে দূত প্রেরণ করে বিভিন্ন রকম চাওয়া পাওয়া থাকে। তো সেইভাবে শৈলেন্দ্র, সুমাত্রা মালয় উপদ্বীপের অধিপতি শৈলেন্দ্র, তিনি এই দেবপালের নিকট দূত প্রেরণ করেছিলেন। তো শৈলেন্দ্র রাজ নালন্দা বিহারে একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিহার একটা এই বৌদ্ধ বিহারের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান শৈলেন্দ্র রাজ সেখানে একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এর ব্যয় নির্বাহের জন্য দেবপালের নিকট 5টি গ্রাম প্রার্থনা করেন। দেবপাল এই অনুরোধ রক্ষা করে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছিলেন। এই ঘটনা বাংলার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের ঘনিষ্ঠতা সম্পর্কে কথা প্রমাণ করে। অর্থাৎ শৈলেন্দ্র যুবরাজ নালন্দায় একটি মঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং এই মঠ প্রতিষ্ঠা করতে যে তার যে 5টি গ্রাম প্রয়োজন ছিল, এই 5টা গ্রাম দেবপালের নিকট প্রার্থনা করেছিলেন তাকে দেওয়ার জন্য। দেবপাল অবশ্য সেই অনুরোধ রক্ষা করে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছিলেন। এই ঘটনা বাংলার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের ঘনিষ্ঠ সম্পর্ক কথা প্রমাণ করে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে দেবপালের খ্যাতি ছড়িয়ে পড়েছিল।
নালন্দা তাম্রশাসনের আলোকে বলা যেতে পারে গৌড় মগধের পাল বংশের সাথে সুবর্ণ দ্বীপ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজাদের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বিরাজমান ছিল। নালন্দা তাম্রশাসনের আলোকে বলা যায়, অর্থাৎ এই তাম্রশাসনে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে যে গৌড় মাগধের পাল বংশের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজাদের সাথে এই পালদের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বিরাজমান ছিল। উভয় বংশ তথা দেবপাল ও বালপুত্রদের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে উভয় তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ভিক্ষু ও সাধকগণ জ্ঞান আরোহণের জন্য নালন্দায় এসে অবস্থান করতেন। যেমন বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশের লোকজন অন্য দেশে যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে যায়, ডিগ্রি অর্জন করতে যায়, ঠিক তেমনই দক্ষিণ পূর্ব এশিয়া বলতে তোমরা ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এই সমস্ত অঞ্চল। তো সেই দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ভিক্ষু ও সাধকগণ ওই এলাকার তারা জ্ঞান আরোহণের জন্য এই নালন্দা একটা বিশ্ববিদ্যালয়, মনে করো বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান নালন্দায় এসে অবস্থান করতেন। তারা এই দেশে ফিরে গিয়ে পাল সাম্রাজ্যের বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি, জ্ঞান ও দর্শনের প্রচার করতেন। দেবপাল দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশে বিদেশে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিকাশে অবদান রেখেছিলেন। তাহলে দেবপালের অন্য একটা গুরুত্বপূর্ণ অবদান যে তিনি বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রেখেছিলেন। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। দেবপাল বৌদ্ধ ধর্মের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। উদার পৃষ্ঠপোষক বলতে কোন কার্পণ্য করেননি তিনি, বিনা কার্পণ্য, অর্থাৎ তাই সেই বৌদ্ধ ধর্মের প্রতি তিনি পূর্ণ আস্থা রেখে সেই বৌদ্ধ ধর্মের যত সাহায্য সহযোগিতা প্রয়োজন তিনি সেই পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি বুদ্ধ গয়ায় একটি বিশাল মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া নালন্দায় কয়েকটি মঠ মানে ওই বৌদ্ধ ধর্মের যে চর্চা কেন্দ্র, এটা বলে মঠ বলা হয়। তো এই নালন্দায় কয়েকটি মঠ নির্মাণ এবং মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার তিনি করেছিলেন। দেবপাল শুধু বিজেতাই ছিলেন না, তিনি ধর্মকর্মেও কিন্তু উদার পৃষ্ঠপোষক ছিলেন। নইলে তিনি বড় বড় মন্দির নির্মাণ করেছেন, মঠ নির্মাণ করেছেন এবং অনেক মঠ যেগুলো পুরাতন বা ভেঙে যাচ্ছিল সেগুলো তিনি সংস্কার করেছিলেন। তো নালন্দা তাম্র শাসনের মাধ্যমে তার বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার প্রমাণ পাওয়া যায়। তিনি যে বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তা নালন্দা তাম্র শাসনের মাধ্যমে পাওয়া যায় প্রমাণ। উল্লেখ্য, বালপুত্র দেবের নির্মিত বিহারের জন্য তিনি 5টি গ্রাম দান করেছিলেন। একটু আগে আমরা আলোচনা করলাম, 5টি গ্রাম তিনি দান করেছিলেন। অবশ্যই এটা ধর্মের প্রতি তার যে টান সেটা প্রমাণিত হয়। তিনি নালন্দায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। বীরদেব নামক জনৈক ব্রাহ্মণদের হাতে তিনি নালন্দার পরিচালনা ভার অর্পণ করেছিলেন। বীরদেবের পিতা ইন্দ্রগুপ্ত একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি রাজার বন্ধুও ছিলেন। দেবপালের সক্রিয় প্রচেষ্টায় ও সহযোগিতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্মীয় শিক্ষা দীক্ষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল। আমাদের বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সুনাম সুখ্যাতি রয়েছে, তেমনি দেবপালের সক্রিয় প্রচেষ্টায় এবং সহযোগিতায় নালন্দা যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা দীক্ষা, সেখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হয়, সেখানে তাদেরকে দীক্ষা দেওয়া হয় এবং সেই সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিলেন এই নালন্দা। অত্যন্ত নামকরা ওই সময় একটা বিশ্ববিদ্যালয় ছিল। ঘোষওয়ারা রাওয়া লিপিতে দেবপালের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার তথ্য রয়েছে। অর্থাৎ দেবপাল যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এই ব্যাপারে ঘোষ রাওয়া লিপিতে এর প্রমাণ পাওয়া যায় বা তথ্য রয়েছে। তবে তিনি বৌদ্ধ অনুসারী হলেও অন্য ধর্মের প্রতি তার সহিষ্ণুতা ও শ্রদ্ধা ছিল। এটা একটা বড় গুণ। দেখো যে নিজের ধর্ম বৌদ্ধ ধর্ম অনুসারী হয়েও তিনি তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা, অর্থাৎ তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা ছিল বা এবং শ্রদ্ধা ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল। তিনি কট্টর ছিলেন না যে নিজের বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের পাত্তা দিবেন না, এরম না। তার মন্ত্রী কেদার মিশ্র ছিলেন একজন উচ্চ বর্ণের হিন্দু। ওরা দেবপাল ছিলেন
বৌদ্ধ ধর্ম, কিন্তু তার মন্ত্রী কেদার মিশ্র ছিলেন একজন উচ্চ বর্ণের হিন্দু। উপর্যুক্ত আলোচনা থেকে দেবপালের ধর্মীয় নীতি সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। দেবপালের রাজত্বকাল সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পিতা ধর্মপালের মতোই দেবপাল দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। অর্থাৎ তার পিতা যেমন দীর্ঘদিন যাবত রাজত্ব করেছেন এই পাল বংশে, তেমনই তার পিতার মতোই দেবপাল দীর্ঘদিন ধরে এই পাল বংশ শাসন করেছিলেন, অর্থাৎ এই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। দেবপালের নালন্দা তাম্রশাসনের তারিখ 35 রাজাঙ্ক, সুতরাং তিনি কমপক্ষে 35 বছর রাজত্ব শাসন করেছিলেন বলে প্রমাণিত হয়। কেউ কেউ অবশ্য 39 বছর রাজত্ব করার কথা বলেন। তারানাথের মতে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, একজন তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে দেবপাল 48 বছর রাজত্ব করেছিলেন। তার শাসনাধীনেই গৌর বমিত্রের 3 পুরুষ রাজত্ব করেছিলেন। সুতরাং দেবপাল যে দীর্ঘদিন রাজত্ব করেছিলেন তা নিঃসন্দেহে বলা যায়। এইসব তথ্যের আলোকে বলা যায় যে দেবপাল প্রায় 40 বছর রাজত্ব করেছিলেন। রমেশ চন্দ্র মজুমদারের মতে 810 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর রাজত্ব করেন। আবার আব্দুল মুমিন চৌধুরী, এর সবাই ঐতিহাসিক, কিন্তু রমেশ চন্দ্র মজুমদার একজন ঐতিহাসিক, আব্দুল মুমিন তিনিও একজন ঐতিহাসিক। তার মতে তিনি 40 বছর রাজত্ব করেছিলেন, তবে তিনি মনে করেন দেবপাল 821 খ্রিস্টাব্দ থেকে 861 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর রাজত্ব করেছিলেন। অর্থাৎ 40 বছর রাজত্ব করেছিলেন ঠিক আছে, তবে এক একজন ঐতিহাসিক এক একজন সাল নির্মাণ করেছে, সালের কথা উল্লেখ করেছেন। তবে প্রকৃত পক্ষে তিনি, আমরা যেটা দেখি বেশিরভাগ ঐতিহাসিক 821 থেকে 861 পর্যন্ত এই 40 বছর রাজত্ব করেছিলেন। সার্বিক আলোচনায় অর্থাৎ সর্বশেষে আমরা আলোচনা আসতে পারি যে একথা বলা যায় যে সামরিক যুদ্ধ বিজয়, অর্থাৎ দেবপাল শুধু এক সাইডেই তিনি সুনাম অর্জন করেননি, তিনি সামরিক ক্ষেত্রে যেমন অসামান্য কৃতিত্বের পরিচয় দেন, সুষ্ঠু প্রশাসন নিশ্চিতকরণ করেন, অর্থাৎ প্রশাসন ব্যবস্থায় তিনি অসামান্য অবদান রাখেন, অসামান্য অবদান রেখেছিলেন। তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায় এখানে। শেষে অর্থাৎ তিনি শুধু একদিকেই সুনাম অর্জন করেননি, তিনি যেমন সামরিক বিজয়ে, যুদ্ধ বিজয়ে সুষ্ঠু প্রশাসন নিশ্চিতকরণ করেছিলেন, জ্ঞান বিজ্ঞানের অবদান রেখেছিলেন, কূটনৈতিক সাফল্য অর্জন করেছিলেন, তিনি অন্য ধর্মের সহিষ্ণুতা ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণে দেবপাল এক অনন্য ভূমিকা রেখেছিলেন। তার সামরিক অভিযানের তথ্য বিশ্লেষণ করে বিজেতা হিসেবে তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। দেবপাল সাহসিকতা ও গুণবলিতে পিতা ধর্মপাল প্রাগজ্যোতিষ এবং উড়িষ্যা অভিযানের সাফল্য লাভ করেছিলেন। তার সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা তার সাম্রাজ্য বিস্তারে তাকে মনোযোগী করেছিলেন। বৌদ্ধ ধর্মের অনুসারী হিসেবে তিনি এ ধর্মের পৃষ্ঠপোষকতা করলেও অন্য ধর্মের প্রতিও তিনি ছিলেন যথেষ্ট সহনশীল শাসক। শিক্ষার প্রতি তিনি অনুরাগী ছিলেন। কূটনৈতিক সম্পর্ক তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত করেছিল। পাল আমলের তিনি ছিলেন একজন অন্যতম সফল শাসক। পেয়েছি এই মুদ্রা তোমরা, অর্থাৎ প্রত্যেক রাজবংশের যে আলাদা আলাদা মুদ্রা ছিল সেই মুদ্রা, যে সকল বইয়ের রেফারেন্স আমরা দিয়েছি এই সমস্ত বই তোমরা পাবা। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাস শেষ করছি। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি।